ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে চলে এসেছি। আগের যে ক্লাস ছিল সেখানে তোমরা দেখেছো একদম বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেখান থেকে চ্যাপ্টার শুরু হচ্ছে ওহমের সূত্র এবং তার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক কাকে বলে বা পরিবাহিতাঙ্ক কাকে বলে, এই জিনিসগুলো আমরা পড়িয়েছিলাম। আজকের ক্লাসে শুরু করছি আমরা রোধের উষ্ণতা গুণাঙ্ক কাকে বলে এটা দিয়ে, এবং এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো কি হয়েছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক এটা বলতে আমরা কি বুঝবো, কি রয়েছে দেখো, এখানে দুখানা টার্ম পাচ্ছি মেনলি, রোধ এবং উষ্ণতা। তো এখানে কি বলা হয়েছিল যে আমরা ওহমের সূত্রে বলেছিলাম কি, যে যখন অন্যান্য ভৌত অবস্থা এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে সেই সময় ওহমের সূত্র প্রযোজ্য হবে, মানে ভি প্রপোর্শনাল টু আই হবে, ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট হবে। এটা আমরা ওহমের সূত্রে বলেছিলাম। তো এখানে বলা হচ্ছে কি, যদি টেম্পারেচার বেড়ে যায়, তোমাদের কাছে একটা রোধ রয়েছে, এই ধরো রোধের সিম্বল আমি আঁকলাম, এখানে রোধ রয়েছে। তো সেই রোধের যদি আমরা টেম্পারেচার বাড়াই তো কি হয় না, এটার যে রোধ ধরলাম, এর রোধ আর, সেই আর এর মান কিন্তু বেড়ে যাবে, এবং সেই বেড়ে যাওয়াটা ডিপেন্ড করে কার ওপরে, কতটা উষ্ণতা বাড়লো আর কোন ম্যাটেরিয়াল দিয়ে আমার এই রোধটা তৈরি করা হয়েছে, মানে রোধের উপাদানের প্রকৃতির ওপর, যে কী উপাদান নেওয়া হয়েছে। লোহা হলে একরকমভাবে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রোধ বাড়বে, তামা হলে ওই একই উষ্ণতা বৃদ্ধি করলে হয়তো অন্যরকম রোধ বাড়বে। এই পুরো জিনিসটাকেই, এই যে বিভিন্ন পদার্থের উপর ডিপেন্ড করছে যে এই রোধ বাড়াটা, সেটা বিভিন্ন পদার্থে বললাম বিভিন্ন রকম। তো সেই জিনিসটাকে আমরা বলছি রোধের উষ্ণতা গুণাঙ্ক, এবং এই জিনিসটাকে আমরা আলফা দিয়ে ডিফাইন করি। রোধের উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে ডিফাইন করি। তো এটা তো পুরো কথার কথা গেল, গল্প মতো করে বললাম। এবার ডেফিনেশন কি হবে, তো কাকে বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক? তো এখানে সংজ্ঞা বলতে হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পদার্থের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হবে তাকে বলছি ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক। একটু ভালো করে বোঝাই কি বলছি, তাহলে কি লিখবো, আলফা কাকে বলছি, রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন বাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতার পরিবর্তন। এই পুরো জিনিসটাকে আমরা বলছি আলফা বা রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো কি হয়েছে দেখো, প্রথম দিকে আমরা মনে করছি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ ছিল আর নট বা আর জিরো, এবং আমরা টেম্পারেচারটাকে বাড়াতে শুরু করেছি, বাড়িয়ে মনে করা যাক যে সেটাকে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেছি, এবং তখন রোধের পরিমাণ কত হয়েছে, ধরো রোধের পরিমাণ হয়েছে আর টি, সাফিক্সে লিখেছি টি। তাহলে জিরোতে কত ছিল, আর জিরো ছিল। টেম্পারেচার বাড়িয়ে টি ডিগ্রি করলাম, তখন রোধ কত, তখন আর জিরো আর নেই, রোধ বেড়ে গেছে, বেড়ে গিয়ে রোধ হয়েছে আর টি। তাহলে এখানে কি লেখা উচিত, আমার লেখা উচিত তাহলে আলফা ইকুয়াল আর টি মাইনাস আর জিরো। তাহলে কি হলো, এটা রোধের পরিবর্তন হলো, বাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত বলেছে, আর জিরো বলেছে, তাহলে নিচে লিখবো কি আর জিরো ইন্টু উষ্ণতার পরিবর্তন, কত পরিবর্তন হয়েছে, 0 ছিল টিতে নিয়ে গেছি, তাহলে পরিবর্তনটা কত, টি হবে। 0 থেকে টি পরিমাণ বাড়িয়েছি, তাহলে কত পরিবর্তন হয়েছে, টি পরিবর্তন হয়েছে, বা টি মাইনাস 0 করলেও টি পাচ্ছি আমরা। তাহলে এটাকেই আমরা বলছি রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাকে আমরা একটু ভালো ফর্মেও লিখতে পারি, যেমন ধরো লিখতে পারো এইভাবে, আর টি ইকুয়াল আর জিরো 1 প্লাস আলফা টি, এই ফর্মেও লিখতে পারো জিনিসটাকে। তাহলে আশা করি বুঝতে পারলে কি হলো, টেম্পারেচার যখন বাড়াচ্ছি সেই টেম্পারেচারের ওপর ডিপেন্ড করছে যে আমার সেই টেম্পারেচারে যেখানে গেলাম, যে টেম্পারেচারে গেলাম সেই টেম্পারেচারে গিয়ে আমার রোধ কত হবে। তাহলে বুঝতে পারছো কেসটা কি হচ্ছে। তাহলে আমরা যখন আগের লেকচারে বলছিলাম যে ওহমের সূত্র বলছে ভি ইকুয়াল আই আর, এই ওহমের সূত্রে আমরা এই যে আর ছিল, আরকে বলেছিলাম কনস্ট্যান্ট, ধ্রুবক বলছিলাম আরকে। কখন আর ধ্রুবক হবে, তখনই ধ্রুবক হবে যখন উষ্ণতার কোনো পরিবর্তন হবে না এবং ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে, সেই সময় কিন্তু আরটাকে আমরা কনস্ট্যান্ট বলেছিলাম। এখানে কি বলছি, এখানে বলছি টেম্পারেচার পাল্টে গেছে, উষ্ণতা পাল্টেছে, আমি এটাকে গরম করেছি, এটাকে গরম করলে কি হবে, তখন কিন্তু রোধ বদলে যাবে।
তাহলে রোধ যদি চেঞ্জ হয় তখন নিশ্চয়ই ভি ইকুয়াল আই আর এই জিনিসটা প্রযোজ্য হবে না, কারণ আরটা সেখানে ভ্যারিয়েবল, আর পাল্টে যাচ্ছে। তাহলে টেম্পারেচার বাড়াতে থাকলে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য নয়। কোনো একটা ফিক্সড টেম্পারেচার যখন থাকবে, ফিক্সড টেম্পারেচারে রোধের মান আমরা ফিক্সড পাবো। তাহলে রোধ যখন ফিক্সড বা কনস্ট্যান্ট, সেই সময় কিন্তু কোনো একটা পরিবাহী বা রোধের জন্য ওহমের সূত্র অ্যাপ্লিকেবল হবে। আশা করি বুঝতে পারলে রোধের উষ্ণতা গুণাঙ্ক বিষয়টা। আচ্ছা, নেক্সট যেটা যাব সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা কিন্তু এমসিকিউতে একটা কোশ্চেন অন্তত তোমরা পাবেই, এমসিকিউ বা ভিতরেও 1 নম্বরের কোশ্চেন দিতে পারে। সেটা হচ্ছে যে কোনো একটা কার্বন রোধক, সেই কার্বন রোধকে কালার দিয়ে কোডিং করা থাকে। তো যে কোনো কার্বন রেজিস্টার যদি তোমরা দেখো আর কি, সেই রোধকে দেখবে যে মেনলি 4 রকমের কালার থাকে, যার 3টে কালার দিয়ে আমরা বুঝতে পারি ওই রোধের মান কত। তো কেমন হয় বিষয়টা? তাহলে এখানে আমরা হেডিং দেবো কার্বন রোধকের বর্ণ সংক্রান্ত নিয়ম। তাহলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করলে আমরা কোন রোধের কত মান সেটা ওই কালার দেখে বুঝতে পারবো। কোনো মিটার ইউজ করে আমাদের দেখতে হবে না। অ্যাকচুয়ালি মাল্টিমিটার বলে একটা মেশিন বা একটা ডিভাইস হয়, যে মানে ডিভাইসের মধ্যে তুমি রোধটাকে দিলে সেখান থেকে দেখা যায় যে ওই রোধের মান কত। তো সেটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র কালার কোডিং দেখেই বুঝতে পেরে যাব যে সেই রোধটার মান কত। তো তোমরা যারা রোধ দেখেছো তারা কিন্তু জানো, বা যারা দেখোনি তারা কিন্তু ইন্টারনেটে সার্চ করতে পারো যে কার্বন রোধক বলে সার্চ করলেই অনেক ছবি পেয়ে যাবে। সেখানে দেখবে রোধটা দেখতে এরকম টাইপের হয়, এবং সেখানে কিন্তু এরকমভাবে কালারের এরকম মানে ব্যান্ড টাইপের থাকে, কালার ব্যান্ড। এরকম টোটাল 4টে কালার ব্যান্ড থাকে, এবং দেখবে পাশাপাশি 3টে থাকে, আর একটা দেখবে একটু দূরে থাকে। তো তোমরা কোন দিক থেকে দেখবো এই দিক থেকে, যেখানে কাছাকাছি রয়েছে সেই দিক থেকে দেখাটা শুরু করবো, এবং লাস্টে একটা 4 নম্বর কালারটা একটু দূরে থাকে। তাহলে এখানে ধরো এরকমভাবে কালার কোডিং করা রয়েছে, বিভিন্ন কালার থাকবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ কালার, এটা বি কালার, এটা সি কালার, এটা ডি কালার, এরকম 4টে কালার থাকবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তো এই যে কালার কোডিং, তার কি নিয়ম, তার নিয়ম শেখানোর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এখানে মোটামুটি 10 রকমের কালার হতে পারে। এই 3টে ব্যান্ডের কথা বলছি, কিন্তু এই এবিসি এই 3টে কালারের মধ্যে কিন্তু 10 রকমের কম্বিনেশন হতে পারে। কীরকম হতে পারে এখানে প্রথমে লিখে নিই, বি বি আর ও ওয়াই জি বি ভি জি ডাব্লিউ। তো এখানে আমরা 10 রকম কালারের একদম প্রথম অক্ষরগুলো লিখে নিয়েছি। তাহলে প্রথমে কি আছে, বি আছে। তো প্রথম বিটা স্ট্যান্ডস ফর ব্ল্যাক, এটা কিন্তু ব্ল্যাককে সিগনিফাই করে। তারপরে আবার একটা বি রয়েছে, সেটা কিন্তু ব্রাউনকে সিগনিফাই করবে। তো পরপর দুটো বি যেহেতু, একটু খেয়াল রাখবে, প্রথমটা ব্ল্যাক হয়, তারপর একটা ব্রাউন হয়। আচ্ছা, নেক্সট আর রয়েছে, আর মানে তোমরা বুঝতেই পেরে গেছো যে রেড হবে। ও ফর তো অরেঞ্জই হওয়া উচিত, আর তো ও দিয়ে অন্য কোনো রঙের নাম হয় না। আচ্ছা, নেক্সট কি আছে, ইয়েলো আছে, ইয়েলো মানে ওয়াই আছে মানে ইয়েলোই হবে। আচ্ছা, নেক্সট কি আছে, গ্রিন আছে, GREEN। আচ্ছা, নেক্সট হচ্ছে বি দিয়ে আছে ব্লু, ভি ফর ভায়োলেট। নেক্সট আবার একটা জি আছে, এই জিটা ফর গ্রে। আর তারপরে আছে ডাব্লু মিনস হোয়াইট। তাহলে এখানে দেখো আমরা 10 রকম কালারের নাম দিয়ে দিয়েছি, যে 10 রকম কালার এই এ বি সি এই 3টে ব্যান্ডের মধ্যে থাকতে পারে, মানে যে কোনো 3টে কালার থাকতে পারে। এবং এখানে নাম্বারিং করবো আমরা কিভাবে, দেখো প্রথমটাকে নাম দিচ্ছি 0, তারপরে দিচ্ছি 1, তারপরে 2 3 4 5 6 7 8 9। তো 0 থেকে 9 অবধি 10টা রং হচ্ছে। তাহলে এবার নিয়মটা কি, তাহলে রোধের মান নির্ণয় যখন আমরা করব, রোধের মান কি নিয়ম হবে, রোধের মান আর ইকুয়াল আমরা নাম বলবো এইভাবে, ফর্মুলা হচ্ছে এ বি ইন্টু 10 টু দি পাওয়ার সি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো কি হয়েছে বেসিক্যালি, তাহলে এখানে দেখো আমরা বললাম 3 রকমের কালার হতে পারে। আমি ডিটা নিয়ে পরে কথা বলছি, আগে এবিসিটা বুঝে নাও।
তো হতে কি পারে দেখো, এখানে হতে পারে কি যে প্রথম এ যেটা সেটার রং হয়তো রেড, প্রথমটা হয়তো রেড আছে। আচ্ছা, তারপরে হয়তো আছে ইয়েলো, এবং তারপর হয়তো রয়েছে অরেঞ্জ, এরকমভাবে কম্বিনেশন দেওয়া রয়েছে, রেড ইয়েলো অরেঞ্জ এই রয়েছে। তাহলে এই কার্বন রোধক যেটা দিয়েছি সেই রোধের মান কত হবে, কি লিখবো আমরা? তো প্রথম কি ছিল, এ বি ছিল, এ বিতে কি আছে আর আর ওয়াই, তাহলে আর এর নাম্বার কত সেটা আগে দেখবো। আর ফর রেড, রেডের নাম্বার কত 2 হবে, তাহলে প্রথমে 2 লিখে দিচ্ছি। নেক্সট কি আছে, নেক্সট বি, বি ফর কি আছে, ইয়েলো আছে আমার, ইয়েলো কোথায় আছে, ইয়েলো আছে 4 নাম্বারে, তাহলে এখানে লিখে দিচ্ছি 4, মানে 24 হলো তাহলে আমার, ইনটু 10 টু দি পাওয়ার সি, সিতে কোন কালার আছে, সিতে আছে অরেঞ্জ কালার, তাহলে অরেঞ্জ মানে কত 3 আছে, তাহলে সি এর জায়গায় বসে গেল অরেঞ্জ, অরেঞ্জ ফর 3, তাহলে এত ওহম এটা হচ্ছে আমার তাহলে এই রোধের মান। তাহলে কত হলো 24 ইন্টু 10 কিউব ওহম, বা এটাকে আমরা বলতে পারি 24 কিলো ওহম। 1 কিলো ওহম মানে 10 কিউব ওহম, তাই জন্য আমরা এখানে বলতে পারলাম 24 কিলো ওহম। তাহলে আশা করি বুঝতে পারলে যে কীভাবে আমরা রোধের মান নির্ণয় করতে পারছি এই কালার কোডিংগুলোর সাহায্যে। তো ভীষণ সহজ বিষয়টা কিন্তু। প্রথম দুটো কালার দেখবো যা, তার নাম্বার পাশাপাশি বসে যাবে, 3 নম্বর যেটা কালার হবে সেটা 10-এর পাওয়ারে গিয়ে বসবে, এই হচ্ছে নিয়ম। আরেকটা নিজেরা করো, আরেকটা দিয়ে দিচ্ছি, যেমন ধরো রয়েছে, প্রথমে ধরো রয়েছে আমার গ্রিন রয়েছে, ফার্স্টে ধরে নাও গ্রিন রয়েছে, তারপর রয়েছে ধরো অরেঞ্জ, তারপর ধরো রয়েছে ব্রাউন, গ্রিন অরেঞ্জ আর ব্রাউন। তো কি করছি তাহলে, প্রথমে রয়েছে আমার গ্রিন, তাহলে কি হবে নিজেরা বলো কি হবে, গ্রিন ফর কি হবে, গ্রিন ফর 5, তাহলে 5 লিখবো ফার্স্টে। আমি এখানে জিবি লিখেছি, জি লিখেছি মানে কিন্তু মানে কোশ্চেনে জি লিখা থাকবে না, কোশ্চেনে কিন্তু তোমাকে বলে দেবে সবুজ রং, কারণ জি ফর দুটো রয়েছে, গ্রিনও হতে পারে গ্রেও হতে পারে, তাই জি ভাবে থাকবে না লেখা, লেখা থাকবে সবুজ। তো সবুজ মানে আমরা বুঝতেই পারছি সবুজ মানে কত 5, তাই 5 লিখেছি। নেক্সট কি আছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ কত আছে, অরেঞ্জের ভ্যালু 3, তাহলে 3 হতে পারে, ইন্টু 10 টু দি পাওয়ার সি, সি ফর কি আছে, ব্লু আছে, ব্লু কোথায় আছে, ব্লু এর নাম্বার হচ্ছে 6, তাহলে 10 টু দি পাওয়ার 6, তাহলে এত ওহম। তাহলে এইটা হচ্ছে আমার নেক্সট যে কোডিংটা বললাম তার রেজিস্ট্যান্সের ভ্যালু। আচ্ছা, প্রথমে বোধহয় ব্লু বলিনি, প্রথমে বোধহয় ব্রাউন বলেছিলাম নাকি, সেটা খেয়াল করছে না। যদি ব্রাউন হয়, ধরে নাও বি ফর যদি ব্লু হয়, বি ফর ব্লু হলে 10 টু দি পাওয়ার 6 হবে। যদি ব্রাউন হয়, ব্রাউন হলে কি হবে 53 10 টু দি পাওয়ার 1, তাহলে কত হচ্ছে 530 ওহম, এটাও হতে পারে। তাহলে এটা কার জন্য করলাম, এটা করলাম যদি বি ফর ব্লু হয় তার জন্য এটা লিখেছি, এটা করলাম যদি বি ফর ব্রাউন হয়। আমি অ্যাকচুয়ালি দেওয়ার সময় কি দিয়েছিলাম মনে করতে পারছি না, সেই কারণে আমি দুটোই করে দেখিয়ে দিলাম যে ব্লু হলে কিন্তু পাওয়ারে 6 হবে, ব্রাউন হলে পাওয়ারে 1 হবে, যেরকম থাকবে। আশা করি বুঝতে পারলে বিষয়টা আর কি, যে কালার যেরকম থাকবে তোমাদের কোশ্চেন একদম পরিষ্কার বলে দেওয়া থাকবে যে এটা হয়তো সবুজ, এটা হয়তো কমলা, এটা হয়তো নীল, বা এটা হয়তো তোমার বাদামি, এরকম বলে দেওয়া থাকবে জাস্ট। এবং সেটা দেখে তোমাদের ফার্স্টেই এরকম একটা ছক বানিয়ে নিতে হবে যে কালার কোডিংগুলো লিখবো 0 থেকে 9 অবধি লিখবো, লিখে এবার কোনটার জন্য কি একদম দেখে দেখে পুট করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে জিনিসটা। 1 নম্বর থাকে, খুব বেশি নম্বর থাকে না যদিও, এটা হয়। এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই যে সুন্দর বিবি আর ওয়াই জিবি ভিজি ডাব্লিউ, এটা তোমরা মনে রাখবে কি করে, মনে রাখারটা খুব সুন্দর নিয়ম আছে। যারা এমনি পারছো তো খুব সহজে মনে রাখতে পারছো, যাদের এটা মনে রাখতে প্রবলেম তাদের জন্য রুল বলি। রুল হচ্ছে এরকম, এটাকে লিখতে পারো এইভাবে, বিবি আর ওয়াই, বিবি রয়, একজনের নাম ধরে নাও বিবি রয়, ইজ আ গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। যেরকম MS ধোনি ছিল গুড ব্যাটসম্যান, ভেরি গুড উইকেট কিপার, ব্যাটও করতো উইকেট কিপিংও করতো, তেমনি বিবি রয় একজন প্লেয়ারের নাম, ইজ আ গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। এটা থেকে তোমরা কিন্তু খুব সহজে এটা মনে রাখতে পারবে। কি হয়েছে দেখো, বিবি রয় একজনের নাম হয়ে গেছে, জিবি মানে গুড ব্যাটসম্যান, আর VGW মানে ভেরি গুড উইকেট কিপার। আশা করি বুঝতে পারলে। এইভাবেও কিন্তু মনে রাখতে পারো, যে তোমরা যেরকম খুশি সেইভাবে তোমরা মনে রেখো। আচ্ছা, তো ABC নিয়ে তো কথা হয়ে গেছে, এবার বলবো যে ডিটা কি আছে। দেখো ডিতে 2 রকম কালার হতে পারে। ডিতে
দু রকম কালার হতে পারে। ফার্স্ট হচ্ছে তোমার গোল্ডেন হতে পারে, আর না হলে সিলভার হতে পারে। এই দু রকমের কালার হয় এই ডিতে। এটা দিয়ে কি বোঝানো হয়? এটা দিয়ে টলারেন্স বোঝানো হয় বা ত্রুটি বোঝানো হয়, যে কোনো একটা রোধের মান ধরে নাও 530 ওহম বেরিয়েছে। এবার তার মধ্যে এই যে আমরা মেজারমেন্টটা করেছি, এটা করতে আমাদের কিছু ত্রুটি হতে পারে। কত ত্রুটি হতে পারে? ম্যাক্সিমাম 20% অর 10%, এরকম ত্রুটি আমাদের হতে পারে মেজার করতে গিয়ে। হয়তো সেটা তুমি যখন মিটারে চেক করতে গেলে দেখলে 530-এর থেকে 20% বেশি আসছে ভ্যালু, বা কমও আসতে পারে ভ্যালু। তো যেহেতু আমরা জাস্ট কালার কোডিং দেখেই মেজারমেন্টটা করেছি, তাই জন্য টলারেন্স থাকে তার, এবং সেই টলারেন্সটা আমরা বুঝতে পারবো যে এখানে কীরকম কালার দেওয়া রয়েছে সেটা দেখে। যেরকম ধরো গোল্ডেন যদি থাকে তাহলে আমরা বুঝে নেবো যে এর ত্রুটি বা টলারেন্স 20%, আর যদি সিলভার থাকে তাহলে বুঝবো যে এর টলারেন্স হচ্ছে আমার 10%। শুধু টলারেন্স বা ত্রুটির জন্য কিন্তু এই দুটো কালার ইউজ করা হয়। যদি গোল্ডেন বা যে কোনো একটা কালারই থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গোল্ডেনই থাকে, সিলভার কোয়াটা থাকে না। তাও দুটোই বলে রাখছি যে যদি বাই চান্স সিলভারও দেয় তাহলে বুঝে নেবে যে ত্রুটি তোমার 10% আছে। বোঝা গেল? তাহলে এই ছিল আমার কার্বন রোধকের বর্ণ সংক্রান্ত নিয়ম। আচ্ছা, নেক্সট টপিক চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে রোধের সমবায়। তোমরা ক্লাস 10-এও কিন্তু রোধের সমবায় পড়েছো, তাও আরেকবার জাস্ট মনে করানোর জন্য আমরা এখানে করে দেখিয়ে দেবো। তো যারা ধারকের ক্লাস করেছো তারা সবাই জানো যে ধারকের কিন্তু শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যে পুরো বিষয়টা আমরা করে দেখিয়েছিলাম, এখানেও একই রকম হবে। রোধের শ্রেণী সমবায়। তো কি হবে দেখো, এখানে আমরা করছি কি, তিনটে রোধকে পাশাপাশি লাগিয়ে রেখেছি, নাম দিয়েছি R1, R2, R3, এবং তাদের দুই প্রান্তে আমরা একটা বিভব প্রভেদ প্রয়োগ করেছি। ধরে নাও একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, সেই ব্যাটারির ভোল্টেজ হয়তো V হয়েছে। তো এই সমবায় এবং করে আমরা যেটা আলটিমেট আনতে চাই, আমরা করতে চাই হচ্ছে এর তুল্য রোধ কত হবে। মানে আমরা এখানে তিনটে রোধকে শ্রেণীতে লাগিয়েছি, মানে পাশাপাশি লাগিয়েছি, এবং একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। আমরা বার করতে চাইছি এই তিনটে রোধের তুল্য রোধ কত। তুল্য মানে তুলনীয়, মানে এই তিনটে রোধের বদলে যদি আমি একটা মাত্র রোধ ইউজ করতাম তাহলে সেই রোধটার মান কত হতো, সেটা আমরা এই তিনটের রেসপেক্টে বার করবো। তাহলে সেই ছবিটাও এঁকে নিই। কী বলতে চাইছি, এই তিনটে রোধের জায়গায় যদি আমরা একটা মাত্র রোধ ইউজ করি তাহলে সেই রোধের মান কত হবে, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সেটা কত। তো লাইন লিখছি কি, আর ইকুইভ্যালেন্ট, আর ব্যাটারি ভোল্টেজ ভি দেওয়া আছে। এখানে যে ব্যাটারি নেবো এখানেও সেই ব্যাটারি নেবো। এই তিনটের বদলে আমি একটা রোধ লাগাতে চাইছি, তাহলে কি হবে, সিস্টেমটা ছোটো হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে, তাই না? তাই জন্য ছোটো রোধ নিয়ে কাজ করছি। ভালো কথা। তো কী হবে তাহলে, এখানে এই ব্যাটারি থেকে একটা কারেন্ট বেরোবে, আই কারেন্ট। সেই কারেন্টটা কী হবে, এই রোধগুলোর মধ্য দিয়ে চলবে এবং এসে আবার এখানে এসে জমবে। এই তো হয়। তাহলে এখানেও তাই হবে, ভি থেকে কারেন্ট বেরোলো, এই রোধের মধ্য দিয়ে গেল, এই চলে গেল। সার্কুলারভাবে কারেন্টটা ঘোরে যে কোনো সার্কিটের মধ্যে। তো এবারে কি হয়, আমরা যখন আগের ক্লাস করিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে কারেন্টকে কিন্তু রোধ আটকে দেবে না, কারেন্টকে রোধ আটকে দেয় না। কি করে, রোধ ভোল্টেজ ড্রপ তৈরি করে। বোঝা গেল? এই কারেন্টটা কিন্তু পুরোটাই R1, R2, R3-র মধ্য দিয়ে ফ্লো হবে, মানে এই তিনটে রোধের মধ্যে দিয়ে কিন্তু একটাই কারেন্ট আই পুরোটাই ফ্লো হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এই তিনজনের মধ্যে ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে। ধরে নেওয়া যাক প্রথম রোধে V1 ভোল্টেজ ডিফারেন্স তৈরি হলো, পরের রোধটাতে V2 ভোল্টেজ ডিফারেন্স তৈরি হলো, তারপরের রোধটাতে V3 ভোল্টেজ ডিফারেন্স তৈরি হলো। তাহলে এই V ভোল্টেজটা তিনজনের মধ্যে ডিভাইড হয়ে গেল, ভাগ হয়ে গেল তিনজনের মধ্যে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি V ইকুয়াল V1 প্লাস V2 প্লাস V3, এরকম বলা যায়। এবার তাহলে V1, V2, V3 কে কীভাবে লিখতে পারি, আমরা কি ফর্মুলা জানি, ওহমের সূত্র বলছি V ইকুয়াল IR। তাহলে V1 কে কি বলতে পারি, IR1, V2 কে বলতে পারি IR2, V3 কে বলতে পারি IR3, আর এই ভিটাকে কি বলতে পারি, ওইখানে চলে যাব, ওই ইকুইভ্যালেন্ট ফর্মুলায় চলে যাব। তাহলে V ইকুয়াল আমরা কি বলতে পারি, IR ইকুইভ্যালেন্ট। এবার দুদিকে আইগুলো যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3। মানে তিনটে রোধের বদলে যদি আমরা একটা রোধ ব্যবহার করতে চাই, সেই তিনটে রোধকে আমাদের সিম্পল যোগ করে দিতে হবে। তাহলে যে মানটা হলো সেই মানের একটা রোধ নিয়ে কাজ করলেই আমার হলো। তাহলে এখানে ধরো রোধ রয়েছে 1 ওহম, 2 ওহম, 3 ওহম।
তার বদলে আমি একটা 6 ওহম রোধ নিয়ে কাজ করতে পারি, সেই একই আই কারেন্টই ফ্লো হবে, কোনো প্রবলেম নেই। তাহলে এই হলো আমার রোধের শ্রেণী সমবায় এবং তার ইকুইভ্যালেন্ট তুল্য রোধ আমরা এখানে বার করে দেখালাম। একই রকমভাবে আমরা রোধের সমান্তরাল সমবায়টাও দেখে নেব। রোধের সমান্তরাল সমবায়, তাহলে কি করতে হবে, রোধগুলোকে এরকমভাবে সিরিজে আটকালে আর হবে না, প্যারালালি আটকাতে হবে। ওই ছবিটা মুছছি না, তার কারণ হচ্ছে কি, আমরা সবসময় চাইবো কি অনেকগুলো রোধের বদলে একটা রোধ নিয়ে কাজ করতে, তাহলে ওই ছবিটা সবসময়ই ভ্যালিড। তাহলে এই একটা রোধ, এই একটা রোধ, এই একটা রোধ, তিনটে রোধ হয়েছে। তিনটে রোধের দু প্রান্তকে আমরা একটা ব্যাটারি ভি এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। এখান দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, কারেন্ট গেছে, কারেন্টটা দেখো 3 ভাগে ভেঙে গেছে, কারণ এখানে তিনটে রাস্তা পেয়েছি কারেন্টটা। তাহলে প্রথমটাতে I1, পরেরটাতে I2, তারপরেরটাতে I3 গেল, গিয়ে তিনটে কারেন্ট আবার যোগ হয়ে ওই সেম আই কারেন্ট হয়ে কিন্তু আবার ফিরে আসছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখনই তোমরা এবার থেকে দেখবে যে কারেন্ট ভেঙে যাচ্ছে বা কারেন্টের ব্রাঞ্চিং হচ্ছে, তখন বুঝে নেবে সেই কানেকশনটা কিন্তু প্যারালাল কানেকশন। সিরিজ কানেকশানে কখনো কারেন্ট ভেঙে যায় না, কারেন্টের ব্রাঞ্চিং হয় না। পরপর দুটো রোধের মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যায়, মনে করে দেবে সেই রোধগুলো সিরিজে আছে, কারেন্ট এখানে ভেঙে গেছে মানে কি, R1 যে কারেন্টটা যাচ্ছে R2 তে সেই কারেন্ট তো যাচ্ছে না, তার মানে R1 এর সঙ্গে R2 প্যারালাল আছে। এখানে তিনটে রোধ একে অপরের সঙ্গে প্রত্যেকে কিন্তু প্যারালাল কানেকশানে আছে, কারণ প্রত্যেকের মধ্যে দিয়ে আলাদা কারেন্ট যাচ্ছে। সেম কারেন্ট গেলে বলতাম সিরিজে আছে, বুঝে গেছে? মানে সবসময় যে এই প্যারালাল আছে দেখেই প্যারালাল মানে সমান্তরাল এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই, সেটা আমরা একটু পরেই দেখাবো যে কেন। আচ্ছা, আজকের ক্লাসে না হলেও পরের ক্লাসে দেখাবো, চিন্তা নেই, দেখাবো আলটিমেটলি। আচ্ছা, তো কী করছি দেখো, এখানে কারেন্টটা ভেঙেছি, আগেরটা কি হয়েছিল, ভোল্টেজ ভেঙে গেছিল, এবারে কারেন্ট ভেঙে গেছে, তাই কি লিখবো, লিখবো I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3। কারেন্টটা ভেঙেছে I1 I2 I3 করে। আচ্ছা, তাহলে I1কে আমরা কি লিখতে পারি, V ইকুয়াল IR ফর্মুলা, তাহলে আইকে কি লেখা যায়, V/R লেখা যায় না? তো এবার দেখো R1 এর জন্য ভোল্টেজ ডিফারেন্স কত, R1 এর দু প্রান্তে কে আছে, দু প্রান্তে তো V আছে, ভোল্টেজ তো ভাঙেনি। R1 এর দু প্রান্তে ভি আছে, R2 দু প্রান্তেও ভি আছে, R3 দু প্রান্তেও ভি আছে, কারণ এটার প্রত্যেকে কানেকশনগুলো ভালো করে খেয়াল করবে, R1, R2, R3 এদের এক প্রান্তগুলো কিন্তু এই ভি এর পজিটিভের সঙ্গে কানেক্টেড, মানে এরা প্রত্যেকে কিন্তু ভি ভোল্টেজই পাচ্ছে। তাহলে I1কে কি লিখবো, V/R1, I2কে কি লিখবো, V/R2, I3কে কি লিখবো, V/R3। প্রত্যেকে ভি ভোল্টেজ পেয়েছে, রোধগুলো খালি আলাদা ছিল। এই আইটাকে কি লিখবো আমরা, ইকুইভ্যালেন্টের ফর্মুলায় চলে যাব, যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা। এই তিনটাকে এভাবে না রেখে যদি আমি একটা মাত্র রোধ ইউজ করতে চাইতাম, তাহলে তার মান কত হতো, এটাই আমরা জানতে চাইছি আলটিমেটলি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি V/R ইকুইভ্যালেন্ট। ভালো কথা, কি হলো, দুদিকে ভিগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল পেয়ে গেলাম 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ঝামেলা শেষ। তাহলে এই পুরোটাকে আমরা লসাগু করে সলভ করব, করে এটাকে উল্টে দেবো, করলে যা হবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টের মান। আশা করি নিজেরা করতে পারবে। তাহলে এই ছিল ফর্মুলাগুলো বেসিক্যালি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের অঙ্ক করতে গেলে কিছু ছোটোখাটো ফর্মুলা কাজে লাগে, সেগুলো কিন্তু বেসিক্যালি মানে এই সব ইকুয়েশনগুলো থেকেই আসছে, কিন্তু সেগুলো যদি আমরা ফর্মুলা হিসাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু চট করে অনেক মানে চটপট আমাদের অঙ্কের সমাধান হয়ে যেতে পারে। তো সেই চেষ্টাটাই করবো, তোমাদের একটু ছোট্ট করে জিনিস দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে সার্কিটটা এক্ষুনি আঁকলাম সেটাই আবার আঁকছি, R1, R2, R3 এই রয়েছে জিনিসটা, এবং এখান থেকে একটা কারেন্ট ঢুকেছে, নাম দিয়েছি আই কারেন্ট। সেই কারেন্টটা ভেঙে গেছে তিনটে ভাগে, I1, I2, I3, তিন ভাগে ভেঙেছে, ভেঙে আবার আই হয়ে বেরিয়ে গেছে। প্রশ্ন করেছে এখানে I1 এর মান কত, I2 এর মান কত, I3 এর মান কত, এই মানগুলো বার করো। কি করে বার করব, তোমাদের দেখে মনে হচ্ছে খুব জটিল কিছু, মানে অনেক কিছু করে করতে হবে। তো আমরা একটা ছোট্ট ফর্মুলা দেবো, সেই ফর্মুলাটা কিন্তু করলেই তোমরা বুঝতে পারবে I1, I2, I3 এর মান কত। তো কী সেই ফর্মুলা, যেখান থেকে কিন্তু আমরা খুব সহজে I1, I2, I3 এর মান বার করতে পারি। তো ফর্মুলা হচ্ছে, ধরো যে কোনো আমরা একটা কারেন্ট বার করতে চাইছি, ধরো I1 বার করতে চাইছি, I1 ইকুয়াল কত,
তো কি ফর্মুলা দেবো? ফর্মুলা হচ্ছে আমাদের মূল প্রবাহ ইন্টু এই যে পুরো বর্তনী আছে R1 R2 R3 তার তুল্য রোধ মানে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা বাই যার মধ্যে দিয়ে I1 কারেন্ট যাচ্ছে সেই রোধটা মানে সংশ্লিষ্ট রোধ, এটাকে আমরা বলি সংশ্লিষ্ট রোধ, মানে যে রোধের মধ্য দিয়ে I1টা যাচ্ছে সেই রোধটা। I1 কোথ দিয়ে যাচ্ছে? R1 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকবে R1। তাহলে কি ভালো করে লিখি একবার, মূল প্রবাহ মানে মেন যে কারেন্টটা ঢুকছিল, তাহলে I ইন্টু তুল্য রোধ মানে এই R1 R2 R3 কি আছে, প্যারালাল কানেকশনে আছে, তুল্য রোধ বার করবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা বার করে বসাবে, বাই সংশ্লিষ্ট রোধ মানে যেখান দিয়ে I1 যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে? R1 দিয়ে যাচ্ছে, তাহলে R1 বসিয়ে দেবো। তাহলে বোঝা গেল I1 কত হবে বলতে পারছি সহজেই, I ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই R1। একই রকমভাবে I2 তাহলে কত হবে? I ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই R2। I3 কত হবে? I ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই R3। আশা করি বুঝতে পেরেছো, ভীষণ ইজি কিন্তু জিনিসগুলো, এমন কিছু না যে খুব হাই জিনিস শেখাচ্ছি, একদম ফর্মুলাগুলো বলছি যে এটা দিলে একদম ডাইরেক্ট আমরা খুব সহজে I1 I2 I3 বার করে দিতে পারবো। এবং সেটা যদি আমরা বার করতে পারি, যে কোনো একটা I1 বার করতে যদি পারি, তাহলে এই R1 এর জন্য কত ভোল্টেজ ড্রপ হয়েছে সেটাও কিন্তু একদম একেবারেই বলে দেওয়া যায় যে I1 ইন্টু R1, আমরা জানি V ইকুয়াল IR, তাহলে I1 R1 যদি করো তাহলে যে ভ্যালুটা হয় I2 R2 করলেও সেই ভ্যালুই হবে, I3 R3 করলেও সেই ভ্যালুই হবে, কারণ দুজনই সবারই ভোল্টেজ ডিফারেন্স V হবে। তাহলে এখান থেকে যদি I1 পেয়ে যাও, তোমায় খালি কী দিয়ে দেবে? তোমায় দিয়ে দেবে I এর ভ্যালু দিয়ে দেবে, R1 R2 R3 এর ভ্যালু বলে দেবে পরীক্ষায়, দিয়ে বলবে যে I1 I2 বা I3 বার করো আর সবার অ্যাক্রসের ভোল্টেজ বার করো। তাহলে I1 I2 I3 বার করার তো ফর্মুলা শিখে গেছো, তাহলে I1 R1 যদি করো তাহলে এই দু প্রান্তে ভোল্টেজ কত সেটাও বার করতে পারবে, কারণ V ইকুয়াল কি ফর্মুলা? I1 R1 বা I2 R2 বা I3 R3। তাহলে ভোল্টেজগুলো বার করতে পারবে সেইভাবে। তাহলে আশা করি বোঝা গেল আর কি, যে দু প্রান্তের ভোল্টেজ কত হবে, I1 বার করে দিয়েছো ইন্টু R1, তাহলে আলটিমেট কি পাচ্ছ? দু প্রান্তের ভোল্টেজ কত? IR ইকুইভ্যালেন্ট, যেটা আমরা আগের থেকে বলছিলাম। কি করে হলো? V ইকুয়াল কি বললাম? I1 R1, তাহলে I1 মানে এটা, তার সঙ্গে R1 গুণ করলে কি R1 R1 কেটে যাচ্ছে, তাহলে কি পেলে? V ইকুয়াল IR ইকুইভ্যালেন্ট তো পেলে, নাকি বোঝা গেল না? এটা মুছলাম, তাহলে যেটা বলছি সেটা করে দেখাই। V ইকুয়াল কি হলো? I1 R1, তাহলে I1 কত? I ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই R1 ইন্টু R1, R1 R1 কেটে গেলে IR ইকুইভ্যালেন্ট মানেই তো V হয়। যেটা আগে বলছিলাম যে এই তিনটে রোধের বদলে যদি আমরা একটা মাত্র রোধ নিই, আর ইকুইভ্যালেন্ট নিই, এবং তার দু প্রান্তে যদি V ভোল্টেজ অ্যাপ্লাই করি, কারেন্ট যদি I হয়, তাহলে এই ফর্মুলাটাই তো হয়। তো সেটা থেকে বললাম, সেটা ফিরে এলো, দেখো আবার যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা ফিরে এলো এখান থেকে করতে গিয়ে। তো আশা করি বুঝলে। এবার দেখো, যদি তিনটের বদলে দুটো থাকে, দুটো রোধ থাকে যদি, তাহলে কিন্তু আরও সহজে বিষয়টা করা যায়। তাহলে ধরো এখানে দুটো মাত্র রোধ রয়েছে, R1 আর R2, I কারেন্ট যাচ্ছে, ভেঙেছে I1 I2 হয়ে, তাহলে কি ফর্মুলা দেবো? I1 কত হবে? I1 হয়ে যায় I ইন্টু R2 বাই R1 প্লাস R2, আর I2 হবে I ইন্টু R1 বাই R1 প্লাস R2। কী ফর্মুলা ভালো করে খেয়াল করো, I1 কত কি হচ্ছে? I ইন্টু I1 যেখান দিয়েই যাচ্ছে তার উল্টো দিকের রোধটাকে ওপরে লিখব, বাই দুটো রোধের যোগফল। তাহলে I1 কোথা দিয়ে যাচ্ছে? R1 দিয়ে যাচ্ছে, তাহলে উপরে লিখবো R2, উল্টো দিকের রোধটাকে ওপরে লিখবো, বাই দুটো রোধের যোগফল। I2 কে কি লিখছি? I2 কোথা দিয়ে যাচ্ছে? R2 দিয়ে যাচ্ছে, তাহলে লিখবো উল্টো দিকের রোধটা, R1 কে উপরে লিখবো, বাই টোটাল রোধ। এইভাবে ভাবতে পারো। আর না হলে আগের যে ফর্মুলাটা শেখালাম সেটা দিয়েও এটা হয়ে যাবে। আগের ফর্মুলা কি শিখিয়েছি? আগেরটা শিখিয়েছি I ইন্টু আর ইকুইভ্যালেন্ট বাই R1, আগে এটা শিখিয়েছিলাম, সেটা দিয়েও হয়ে যাবে। কী করে হবে? দেখো, দুটো R1 R2 প্যারালাল আছে, তাহলে এই দুজনের ইকুইভ্যালেন্ট করলে কত হবে? R1 R2 বাই R1 প্লাস R2। আমি একবারে করে লিখে দিলাম, তোমরা কিন্তু করে দেখবে। প্যারালাল কানেকশন, দুটো রোধ আর ইকুইভ্যালেন্ট, এটাই হয়, একটু করে দেখো। সেটা যদি বসিয়ে দাও কি হবে? I ইন্টু আর ইকুইভ্যালেন্ট মানে R1 R2 বাই R1
প্লাস R2, নিচে একটা R1 আছে, তাহলে নিচের R1 ওপরের R1 কেটে যায়, কি পড়ে থাকে I R2 বাই R1 প্লাস R2, যেটা এখানে লিখেছি সেই জিনিসটাই চলে এসছে কিন্তু। তো সেভাবেও করে দেখতে পারো, নাহলে একদম ডাইরেক্ট এই ফর্মুলাগুলো যদি মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো, খুব সহজে কিন্তু এই অঙ্কগুলো তোমরা সলভ করে ফেলতে পারবে। কারণ ছোটোখাটো এমসিকিউতে তো আসবেই, এবং বড় অঙ্কের ক্ষেত্রেও এই দু একটা জিনিস যদি শর্ট করে ফেলতে পারো, একদম খুব তাড়াতাড়ি জলদি কিন্তু অঙ্ক নেমে যাবে। আশা করি বুঝতে পারলে। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি।